সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নুরুজ্জামান নওশাদ, ফিনান্স প্রথম পত্রের আরেকটি লেকচার শিটের ক্লাসে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। এই লেকচারটা হলো নাম্বার 7। আচ্ছা, তো আমরা এই লেকচারে দেখতে পাবো যে আমাদের মূলধন ব্যয়, আসলে আমরা মূলধন ব্যয় নিয়ে এই লেকচারটি সাজিয়েছি। এই লেকচারে আমরা মূলধন ব্যয়ের যে কতিপয় বিষয়গুলো আছে, যেমন মূলধন ব্যয়ের ধারণা, ইকুইটির ব্যয়, তারপর দীর্ঘমেয়াদী ঋণের ব্যয়, তারপর অগ্রাধিকার স্টকের ব্যয়, তারপর নতুন সাধারণ স্টকের ব্যয়, এইগুলো কীভাবে বের করতে হয় সেগুলো আমরা দেখব। তার পাশাপাশি সংরক্ষিত মুনাফার ব্যয়, ভার আরোপিত মূলধনের গড় ব্যয়, মূলধন ব্যয় নির্ণয়ের সীমাবদ্ধতা, এগুলো আমরাও দেখার চেষ্টা করব। ঠিক আছে, তো আমরা প্রথমেই শুরু করছি আমাদের নতুন টপিক দিয়ে। তো টপিকটা প্রথমটা হলো কি, মূলধন ব্যয়ের ধারণা, ইকুইটির ব্যয়, দীর্ঘমেয়াদী ঋণের ব্যয়, তারপর অগ্রাধিকার স্টকের ব্যয়, নতুন সাধারণ স্টকের ব্যয়। আমরা কি সবগুলো একসাথে দেখব? না, আমরা 1 বাই 1 দেখব। ঠিক আছে, তাহলে প্রথমে শুরু করা যাক মূলধন ব্যয়ের ধারণা নিয়ে। আচ্ছা, মূলধন ব্যয়ের ধারণার শুরু করার আগে আমাদের একটু জানা উচিত আসলে মূলধন ব্যয়টা কি। মূলধন ব্যয়টা বোঝায় যে মূলধন সংগ্রহের ক্ষেত্রে যে ব্যয়টা আমাদের ফেস করতে হয় সেটাকে বলা হয় মূলধন ব্যয়। আমরা একটু বইয়ের সংজ্ঞা অনুযায়ী দেখে আসি। এখানে বলা আছে যে দীর্ঘমেয়াদী ঋণ, বন্ড, ঋণপত্র, সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার ইত্যাদি দীর্ঘমেয়াদী অর্থায়নের বিভিন্ন উৎস, এগুলো হলো কি দীর্ঘমেয়াদী অর্থায়নের উৎস। এরূপ প্রতিটি উৎস থেকে তহবিল সরবরাহকারী প্রতিষ্ঠানের একটি প্রত্যাশিত আয় থাকে, কারণ ওই প্রতিষ্ঠান তহবিল সরবরাহ থেকে আয় করতে না পারলে তা সরবরাহ করবে না। তহবিল সরবরাহকারীদের জন্য যেটি প্রত্যাশিত আয় সেটি তহবিল গ্রহণকারী প্রতিষ্ঠানের জন্য মূলধন খরচ। তার মানে কি, তোমার প্রত্যাশিত আয় যেটা, সেটাই হলো কি তোমার মূলধন খরচ। তার মানে কি, মূলধন সংগঠনে আমার যে ব্যয়টা আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে, মূলধন সংরক্ষণে আমি যে ব্যয়টা দেখতে পাচ্ছি সেটাই কি আমার মূলধন খরচ হিসেবে অন্তর্ভুক্ত হবে। তার মানে তুমি যদি বলো যে প্রত্যাশিত আয়, তার মানে বোঝা যাচ্ছে দীর্ঘমেয়াদী সম্পদ থেকে প্রত্যাশিত আয়কে বলা হয় কি মূলধন ব্যয়। আচ্ছা, তো আমরা আরেকটু ক্লিয়ার হই। এখানে যখন আমরা মূলধন ব্যয়ের কথাটা বললাম তখন কি আমরা আসলে ক্লিয়ার হয়ে গেলাম না যে আসলে মূলধন ব্যয়টা কখন আমার সংগঠিত হয়, যে আমার প্রত্যাশিত আয়টাই কি মূলধন ব্যয়। আচ্ছা ফাইন, তারপর আমার যে ইকুইটির ব্যয়, আচ্ছা ইকুইটির ব্যয় হলো আমার যে ইকুইটি থেকে যে টাকাটা আমি সংগ্রহ করব, যে ইকুইটি থেকে যে আমি মূলধনটা সংগ্রহ করব, সেটা কি আমার দুই ধরনের হতে পারে। যেমন সংরক্ষিত মুনাফা এবং নতুন শেয়ার ইস্যু। একটি কোম্পানি বাজারে সাধারণ শেয়ার বিক্রির মাধ্যমে মূলধন সংগ্রহ করে থাকে, আবার কোনো কোম্পানি ব্যবসায় সংরক্ষিত মুনাফা থেকে অর্থ সংস্থান করতে পারে। তার মানে আমরা কি দেখতে পাচ্ছি, ইকুইটি মূলধন দ্বারা বোঝাচ্ছে যে আমি কি এই দুইটা ওয়েতে যখন আমি মূলধন সংগ্রহ করব তখন কি আমার ইকুইটির মূলধন হিসেবে দেখা দিবে। আচ্ছা, তো এইটাকে বলা হয় কি, যে এটা থেকে যে আমার প্রত্যাশিত হয় না, সেটাকে বলা হয় কি ইকুইটির ব্যয়। আচ্ছা ফাইন, তো এটা কি দুইভাবে হয়ে থাকে। এটা হলো শূন্য লভ্যাংশ বৃদ্ধি মডেল। আচ্ছা, শূন্য লভ্যাংশ বৃদ্ধি মডেল দ্বারা বোঝায় যে এই ক্ষেত্রে আমার কোনো ধরনের কি লভ্যাংশ যেটা বৃদ্ধি, সেটা কি বৃদ্ধি হবে না। তার মানে বলা যাচ্ছে যে পদ্ধতিতে মনে করা হয় কোম্পানি বর্তমান বছরে যে লভ্যাংশ দিয়েছে ভবিষ্যৎ বছরগুলোতেও সমপরিমাণ লভ্যাংশ ঘোষণা করবে। তার মানে কি লভ্যাংশের বৃদ্ধির পরিমাণ ঘটবে না। আচ্ছা, তো এটার সূত্রটা তোমরা দেখতে পাচ্ছ, দেওয়া আছে যে D1 ডিভাইডেড বাই P0 ইন্টু 100। আচ্ছা, তার মানে সাধারণ শেয়ার মূলধন ব্যয়, আমার সাধারণ শেয়ারের যে মূলধন ব্যয়টা আছে এটা কত দেওয়া আছে, এটা এখানে দেওয়া আছে, আমার দেওয়া নেই মানে সূত্র দেওয়া আছে D1 ডিভাইডেড বাই P0 ইন্টু 100। আচ্ছা, এখানে কি শূন্য লভ্যাংশ বৃদ্ধি মডেল দ্বারা বুঝিয়েছে যে আমার কি লভ্যাংশের কোনো চেঞ্জ আসবে না, লভ্যাংশ গত বছর যা ছিল এই বছরেও তাই থাকবে। আচ্ছা ফাইন, দেখো এবার সূত্র দেখি আমরা, D1 ডিভাইড বাই P0 ইন্টু 100। তো D1 দ্বারা বোঝাচ্ছে যে বছরের শেষে প্রত্যাশিত লভ্যাংশ। আচ্ছা, বছরের শেষে প্রত্যাশিত লভ্যাংশ এখানে বসবে, তারপর বাজার মূল্যটা বসবে, মানে শেয়ারের বর্তমান বাজার মূল্য সেটা বসবে, তারপর কেই দ্বারা বোঝাচ্ছে সাধারণ শেয়ারের মূলধন যে ব্যয়টা আমার সেটা। ঠিক আছে, আচ্ছা তারপর দেখো একটা প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্নটা করলে কিন্তু আমরা আমাদের কনসেপ্টটা একদম ক্লিয়ার হয়ে যাবে। এখানে বলা আছে যে চলতি বছর প্রতি শেয়ারে 12 টাকা হারে লভ্যাংশ। তার মানে কি
12 টাকা হারে লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। তার মানে কি আমরা দেখতে পাচ্ছি আমার এখানে লভ্যাংশ কত ঘোষণা করা হয়েছে, 12 টাকা। ঠিক আছে, তারপর শেয়ার বাজারের বর্তমান বাজার মূল্য দেওয়া আছে 112 টাকা। আচ্ছা, আমরা জানি আমাদের এখন বের করতে হবে কি সাধারণ শেয়ার মূলধন ব্যয় কত। আমরা জানি সাধারণ শেয়ার মূলধন ব্যয়ের সূত্র হলো কে ইকুয়ালস টু ডিও P0। আচ্ছা, এখানে দেখতে পাবে D1 ইন্টু P0, সরি ডিভাইড বাই P0 ইন্টু 100। ঠিক আছে, তো আমার D1 কত, আমার D1 এখানে হলো 12 আর আমার শেয়ার বাজার মূল্য হলো 112 টাকা। তাহলে আমি যদি এটাকে 100 দিয়ে গুণ দিই, ভাগ দেওয়ার পরে যেটা আসবে সেটা হলো কি 10.71%। তাহলে এক্ষেত্রে আমার সাধারণ শেয়ারের মূলধন ব্যয় কত, 10.71%। আচ্ছা, তারপর স্থির লভ্যাংশ বৃদ্ধি মডেল। আমরা শূন্য লভ্যাংশ বৃদ্ধি মডেল দেখলাম, যেখানে কি লভ্যাংশের কোনো ধরনের চেঞ্জ আসে না। বাট স্থির লভ্যাংশ বৃদ্ধি মডেল তারা বোঝায় যে এখানে কি লভ্যাংশ এক এক বছর এক এক হারে বৃদ্ধি পাবে বা কমবে, হ্রাসও পেতে পারে, বৃদ্ধিও পেতে পারে। তার মানে বোঝা যাচ্ছে কি লভ্যাংশ কি আমার স্থির থাকবে না, হয়তো কমবে হয়তো বাড়বে। আচ্ছা ফাইন, তো এই ক্ষেত্রে আমরা কি বুঝতে পারলাম না যে আসলে লভ্যাংশ বৃদ্ধি মডেলটা কি, যে আমার লভ্যাংশ কি বাড়তেও পারে কমতেও পারে। আর আগেরটা শূন্য লভ্যাংশ বৃদ্ধি মডেল, শূন্য লভ্যাংশ ছিল কি যেটাতে কি লভ্যাংশের কোনো ধরনের পরিবর্তন হবে না। ঠিক আছে, আচ্ছা, তো আমরা এবার একটা ম্যাথ করার ট্রাই করি। এখানে দেখো দেওয়া আছে সূত্রটা কি, এখানে আগের সূত্রটাই জাস্ট কি তুমি এখানে জিটা অ্যাড করবা। এই জি দ্বারা কি বোঝায়, এটাতে বোঝায় গ্রোথ রেট, মানে তোমার যে গ্রোথ রেটটা আছে সেটা জাস্ট তুমি কি অ্যাড করে দিবা। আর হ্যাঁ, এখানে একটু কাজ আছে, যেমন যদি তোমার বছর শেষে প্রত্যাশিত লভ্যাংশের কি বৃদ্ধির পরিমাণ দেওয়া থাকে তাহলে তোমার D1টা কিন্তু তোমাকে বের করতে হবে। যদি D1 বলে দেওয়া না থাকে তাহলে তোমার কি D0 দেওয়া থাকে, যখন D0 দেওয়া থাকবে তখন কি তোমার D1টা বের করতে হবে। তখন D1 বের করার সূত্রটা কি D0 ইন্টু 1 প্লাস গ্রোথ রেট। ঠিক আছে, আচ্ছা, D0 দ্বারা বুঝবা যে তোমার গত বছরের লভ্যাংশের হার। ঠিক আছে, আর D1 হলো কি বর্তমান বছরের লভ্যাংশের হার। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে আমরা একটা কোশ্চেন দেখতে পাচ্ছি। কোশ্চেনে বলা আছে যে পদ্মা ফার্মাসিউটিক্যালস লিমিটেড সাধারণ শেয়ার ব্যয় নির্ণয় করতে চায়। ফাইন, তারপর সদ্য সমাপ্ত বছরের প্রতি শেয়ার 15 টাকা হারে লভ্যাংশ ঘোষণা করেছে। তার মানে কি গত বছর তারা কত দিয়েছে, 15 টাকা হারে লভ্যাংশ দিয়েছে। কোম্পানির শেয়ারের বর্তমান বাজার মূল্য 150 টাকা। ঠিক আছে, তারপর কোম্পানির লভ্যাংশ গড়ে 10% হারে বৃদ্ধি পেয়েছে। তার মানে আমরা জি কত দেখতে পাচ্ছি, জি দেখতে পাচ্ছি 10%, D0 দেখতে পাচ্ছি 15, আর বাজার মূল্য দেখতে পাচ্ছি কত, 150 টাকা। ঠিক আছে, এবার আমরা একটা ম্যাথটা করি। এখন দেখো আমরা এখানে D0 পেয়েছিলাম তাই না, এখন আমার D1 বের করতে হলে কী করতে হবে, এটার সাথে 1-এর সাথে আমার যে গ্রোথ রেট সেটা কি যোগ করে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে লভ্যাংশ বৃদ্ধির হার আমরা যে 10%, ফাইন, তারপর D1 কত 16.50, তারপর বর্তমান বাজার মূল্য কত 150 টাকা, তারপর সাধারণ শেয়ার মূলধন ব্যয় কত, এটা আমরা এখন বের করব। তো এখন যে আমরা সূত্র মোতাবেক সবগুলো বসাই, এই যে আমরা D1 কিন্তু বের করেছি। ঠিক আছে, আমরা বাজার মূল্যও এখানে বসিয়েছি, তার সাথে কি আমরা গ্রোথ রেটটা যোগ করলাম। এবার যদি আমরা যোগটা করি, পুরো যোগফল করলে আমাদের কত আসতেছে, এখানে আমাদের আসতেছে কত 21%। ঠিক আছে, তাহলে আমার উত্তরটা কত হচ্ছে 21%। আমরা এই যোগটার সাথে কি 100 মাল্টিপ্লাই করার মাধ্যমে কি আমরা 21% পেয়েছি। ঠিক আছে, তাহলে আমরা কি এভাবে কি স্থির লভ্যাংশ বৃদ্ধি হারটা যে বের করতে হয় সেটা আমরা কি করলাম। ঠিক আছে, ফাইন, আচ্ছা, তারপর যেটা আছে সেটা হলো মূলধনী সম্পত্তি মূল্যায়ন মডেল। আচ্ছা, এই মডেলটি উপরের মডেল দুটি থেকে সম্পূর্ণ আলাদা। আমরা যে দুটা মডেল দেখলাম সেই মডেল দুটি থেকে কি সম্পূর্ণ আলাদা। এখানে ঝুঁকিবিহীন আয়ের হার, ঝুঁকি প্রিমিয়াম এর সমষ্টি হচ্ছে সাধারণ শেয়ারের ব্যয়। তার মানে কি এখানে আমার যে ঝুঁকিবিহীন আয়ের হার এবং ঝুঁকি প্রিমিয়ামের সমষ্টি হচ্ছে কি সাধারণ শেয়ারের ব্যয়। এই মডেলের সাহায্যে প্রয়োজনীয় আয়ের হার এবং অপরিহারযোগ্য ঝুঁকির মধ্যে সম্পর্ক দেখানো হয়। এই মডেল অনুসারে
সাধারণ শেয়ার হোল্ডারগণ প্রয়োজনীয় আয়ের হার হলো ঝুঁকিবিহীন হার এবং এটি নির্দিষ্ট পরিমাণ ঝুঁকি অধিহারের সমষ্টি। তোমাদের কাছে এটা কমপ্লিকেটেড লাগতে পারে, তাই না? আমরা যখন এটা প্র্যাকটিক্যালে চলে যাব তখন তোমাদের কাছে আরও ইজি লাগবে। দেখো, তো এইখানে আমরা এখানে মূলধনের সম্পত্তি মূল্যায়ন, এখানে আমরা কি মার্কেটে যে রিস্ক আছে এই রিস্ক দ্বারা কি আমরা এটার ব্যয়টা বের করব। ঠিক আছে, এখানে তোমার সূত্রটা দেখো দেওয়া আছে RF প্লাস RM মাইনাস RF ইকুয়ালস টু বিটা। আচ্ছা, এখানে কেসি দ্বারা বোঝাচ্ছে দ্বারা বোঝাচ্ছে সাধারণ শেয়ার মূলধন ব্যয়, তারপর RF দ্বারা বোঝাচ্ছে ঝুঁকিবিহীন মানে রিস্ক ফ্রি যে রিটার্নটা আছে সেটা, তারপর RM দ্বারা বোঝাচ্ছে বাজার আয় মানে বাজারে যে আয়টা দিচ্ছে সেটা, আর বি দ্বারা বোঝাচ্ছে সিস্টেমেটিক বা অপরিহারযোগ্য ঝুঁকির পরিমাণ। এগুলো তোমার সবগুলো কি প্রশ্নে দেওয়াই থাকবে, তোমার জাস্ট কি খুঁজে বের করতে হবে কোনটা তোমার ঝুঁকিবিহীন আয় হার, কোনটা বাজার আয় হার এবং কোনটা কি, আর বিটা তো সবগুলোতে তোমার দেওয়াই থাকবে। আচ্ছা, তো বেটার ক্ষেত্রে আমরা তো এইভাবে কি তোমাদের যখন এই অপশন এই তথ্যগুলো দেওয়া থাকবে তোমরা জাস্ট সূত্রে বসে কি তোমরা এখানের সাধারণ শেয়ার যে মূলধন ব্যয়টা আছে সেটা ইজিলি বের করতে পারবে। আচ্ছা, তো এখানে দেখো মূলধন সম্পত্তি মডেলকে আবার 3টি ভাগে ভাগ করা হয়েছে। যেমন ঝুঁকিবিহীন আয় হার, ঝুঁকিবিহীন আয় হার দ্বারা বোঝানো যাচ্ছে যে ট্রেজারি সিকিউরিটিসে বিনিয়োগ থেকে আয়ের হারকে ঝুঁকিবিহীন আয়ের হার বলা হয়। মানে কি আমরা জানি ট্রেজারি সিকিউরিটিস কোনগুলো, যেগুলো কি সরকার কর্তৃক ইস্যুকৃত, তো সেগুলোতে কি আমরা জানি যে ঝুঁকি তুলনামূলক খুবই কম, নাই বললে চলে। তো সেখানে কি আয়ের হারটা কম, আবার কি এখানে ঝুঁকিবিহীন আয়ও বলা হচ্ছে। তারপর বলা হচ্ছে বাজার ঝুঁকি প্রিমিয়াম, তো বাজার ঝুঁকি প্রিমিয়াম দ্বারা বোঝাচ্ছে যে বাজার আয় থেকে ঝুঁকিবিহীন আয় বাদ দেওয়ার পর যে অবশিষ্ট থাকে তাকে কি বাজার ঝুঁকি প্রিমিয়াম বলে। তার মানে কি দেখতে পাচ্ছ তোমরা যে বাজার আয় থেকে মানে আমার বাজারের যে আয় আছে সেটা থেকে কি আমি ঝুঁকিবিহীন আয় বাদ দিলাম। ঠিক আছে, যেমন বাজার থেকে আমি ঝুঁকিবিহীন আয়টা বাদ দিলে যা পাবো তা কি আমার বাজার ঝুঁকি প্রিমিয়াম। তারপর ফার্মের শেয়ারের বিটা হলো বাজার ঝুঁকি বা অপরিহারযোগ্য ঝুঁকির পরিমাণ, মানে কি যেটা তুমি কখনো পরিহার করতেই পারবে না, এই ধরনের ঝুঁকিকে বলা হয় কি ফার্মের শেয়ারের বিটা। আচ্ছা, এখানে একটা ম্যাথ দেওয়া আছে, এই ম্যাথটা আমরা করলে আমাদের কি কনসেপ্টটা আরও ক্লিয়ার হয়ে যাবে। যেমন দেখো দেওয়া আছে যে প্রিয়া ফিন্যান্স লিমিটেডের ঝুঁকিবিহীন আয় হার হচ্ছে 7.50%, বাজার আয়ের হার 10% এবং কোম্পানির বিটা হলো 1.2। কোম্পানির সাধারণ শেয়ার মূলধন ব্যয় নির্ণয় করতে হবে। তাহলে এখানে দেখো আমরা যদি সূত্রটা বসাই, কে ই সমান কত, কে ই সমান RF প্লাস RM মাইনাস RF ইন্টু বিটা, তাই না? তো এখন আমার কি আমার RF কত দেওয়া আছে 7.50 মানে ঝুঁকিবিহীন মানে ঝুঁকি ফ্রি রিস্ক ফ্রি। তারপর RM কত দেওয়া আছে, RM দেওয়া আছে 10%, তাই না? আর এটা আমার কত RF দেওয়া ছিল 7.5% আর বিটার পরিমাণ দেওয়া ছিল কত 1.2%। এখন যদি আমি যোগ বিয়োগগুলো করি তাহলে আমার অ্যান্সার আসতেছে কত 10.50%। তাহলে কি আমি সাধারণ শেয়ার মূলধন ব্যয় বের করতে পারলাম। আমাদের এখানে কি কোনো ধরনের লভ্যাংশ বৃদ্ধির পরিমাণ দেওয়া নাই, হ্রাসের পরিমাণ দেওয়া নাই, জাস্ট কি মার্কেটের অবস্থা দেওয়া আছে এবং কিছু তথ্য দেওয়া আছে, এটা দিয়ে কি আমরা সাধারণ শেয়ারের মূলধন ব্যয়টা বের করতে পেরেছি। ঠিক আছে, আচ্ছা, তো এই ছিল তোমাদের সাধারণ শেয়ার মূলধন ব্যয়ের যে সূত্রগুলো সেগুলো। এখন আমরা দেখব কি দীর্ঘমেয়াদী ঋণের ব্যয়। আচ্ছা দেখো, তো দীর্ঘমেয়াদী ঋণের ব্যয় বলতে আমরা কি বুঝি অ্যাকচুয়ালি, কর পরবর্তী ঋণ মূলধন খরচ। ঠিক আছে, তো দেখো দীর্ঘমেয়াদী ঋণের ব্যয় বের করার একটা সূত্র হলো কি কর পরবর্তী ঋণ মূলধন খরচ। এটা কীভাবে বের করতে হয়, দেখো কর পরবর্তী মানে কি তোমার জাস্ট করটা অ্যাডজাস্ট করতে হবে। যেমন কর পূর্ব যে ঋণ মূলধন ব্যয়টা আছে ওটার সাথে কি তুমি 1 মাইনাস কর হারটা মাল্টিপ্লাই করবে। সেটা কি করবে, জাস্ট 1 মাইনাস কর হারটা মাল্টিপ্লাই করলে তুমি কর পরবর্তী ঋণ মূলধন খরচটা পেয়ে যাবে। আচ্ছা, তো এখানে ধরো এখানে আমরা একটা সূত্র দেখি, সূত্রটা হলো এখানে আমরা ম্যাথ দেখি। তো এখানে ম্যাথ দেওয়া আছে কর পূর্ব ঋণ মূলধন খরচ 15%, একে যদি 25% কর হার দিয়ে সমন্বয় করতে হয় তাহলে ঋণ মূলধন খরচ কত হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে কর পূর্ব কত ছিল 15%, আর আমরা জানি কি এটার সাথে গুণ করতে হবে কি 1 মাইনাস কর হার, তো কর হার কত 25%, তাই না? তাহলে
তোমার অ্যান্সার কত আসতেছে 11.25%। তো তুমি জাস্ট এই জিনিসটা মনে রাখো, যখন তোমাকে কর পরবর্তী মূলধন খরচ বের করতে বলবে তখন জাস্ট তুমি কি করবে, কর পূর্ব মূলধন খরচের সাথে জাস্ট করটা সমন্বয় করে দিবে, যেটা আমরা বোর্ডে দেখলাম। তারপর যেটা দেওয়া আছে সেটা হলো কি অপরিশোধযোগ্য বন্ড বা ঋণপত্রের ব্যয়। আচ্ছা, এটা দ্বারা বোঝায় যে সকল বন্ডের মেয়াদ অসীম তাকে স্থায়ী বা অপরিশোধ্য বন্ড বলে। আচ্ছা, আমরা কি এটা গত লেকচারেও কম বেশি একটু দেখেছি। তারপর আমরা একটা ম্যাথ করার ট্রাই করি। একটি কোম্পানির 1000 টাকা লিখিত মূল্যে 12% সুদে স্থায়ী বন্ড বাজারে বিক্রি করবে। ভালো কথা। প্রতিটি বন্ড বিক্রি থেকে কোম্পানিটি 920 টাকা পাওয়ার প্রত্যাশা করে। কর হার দেওয়া আছে 25%। উক্ত বন্ডের কর পরবর্তী ব্যয় কত? আচ্ছা, এইসব ক্ষেত্রে আমাদের যে সূত্রটা হবে সেটা হবে কি কেডি ইকুয়ালস টু আই ইন্টু 1 - টি ডিভাইড বাই NSP, ঠিক আছে, ইন্টু 100। আচ্ছা, এখানে আই দ্বারা বোঝাচ্ছে কি তোমার যে বার্ষিক সুদের পরিমাণ আমরা কীভাবে বের করলাম, আমার যে 1000 টাকা লিখিত মূল্য ছিল সেটার উপরে কি আমি 12% ধরলাম, কত আসলো আমার 120 টাকা এসে পড়লো। তারপর আমি কি করটা অ্যাডজাস্ট করলাম কি 1 - কর হারটা দিয়ে। তারপর আমার 920 কি নিট সেল প্রাইস, তার মানে কত পাচ্ছি 920 টাকা, ঠিক আছে। তো আমি জাস্ট এগুলো কি ম্যাথগুলো বসিয়ে দিয়েই আমি আমার কেডি অথবা কর পরবর্তী ঋণ মূলধন ব্যয়টা পেয়ে যাচ্ছি 9.78%, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আমি কর পরবর্তী আমার যে ঋণ মূলধন ব্যয়টা আছে সেটা কি আমি ক্যালকুলেট করতে পারবো। তো আমরা প্রথমে করলাম কি, প্রথমে আমরা নর্মালি জাস্ট করটা অ্যাডজাস্ট করে দিলাম। আর এখন আমরা কি করলাম, যেখানে কি অস্থায়ী যে সকল অপরিশোধিত ঋণ বন্ড আছে সেগুলোর ক্ষেত্রে আমরা কি ব্যয়টা বের করলাম। জাস্ট আমাদের কি করতে হবে, আমাদের অ্যাডিশনাল কাজ জাস্ট একটাই, যে আমাদের জাস্ট বার্ষিক কর পরিমাণটা বার্ষিক সুদের পরিমাণটা বের করতে হবে। তারপর জাস্ট সেম ওইতে আমরা ম্যাথটা করে ফেলবো। আচ্ছা, তারপর পরিশোধযোগ্য বন্ড, যে সকল বন্ড একটি নির্দিষ্ট মেয়াদ পর পরিশোধ করা হয় তাকে পরিশোধযোগ্য বলা হয়। তো ব্যাপারটা খুব সিম্পল না, তুমি পরিশোধ করতে পারতেছো এটা নির্দিষ্ট সময় পর, তাহলে এটাকে পরিশোধযোগ্য বলা হচ্ছে। আর তুমি পরিশোধ করতে পারছো না, তাই এটাকে বলা হচ্ছে কি অপরিশোধযোগ্য, ঠিক আছে। আমরা অপরিশোধযোগ্য দেখলাম, এবার আমরা দেখবো এখন কি পরিশোধযোগ্য বন্ড। তো এটার সূত্রটা কাইন্ডা সিমিলার না, এটা খুবই ডিফারেন্ট। দেখো, আমরা যখন YTM এর ম্যাথগুলো করছি ওইটার মতন একটা ভাইব আসতেছে না, আসলে অনেকটা ওই রকম। যে তোমার কী করতে হবে, ওই যে বার্ষিক সুদের হারের সাথে করটা অ্যাডজাস্ট করবা, তারপর যে ম্যাচুরিটি ভ্যালু তার থেকে তুমি কি সেল প্রাইসটা বাদ দিবা, তারপর ওটা কি মেয়াদ দিয়ে ভাগ করবা, তারপর ওই যে আগের মতন 100 দিয়ে গুণ, ঠিক আছে। এই যে এখানে আই দ্বারা বুঝেছে বার্ষিক সুদের পরিমাণ, এম দ্বারা বুঝেছে বন্ডের লিখিত বা পরিশোধযোগ্য মূল্য, NSP বন্ডের নিট বিক্রয় মূল্য, ঠিক আছে। আচ্ছা, বা বিক্রয় মূল্য ইস্যু খরচ, তারপর বোঝাচ্ছে কি এন দ্বারা বোঝাচ্ছে মেয়াদকাল। এখন দেখো একটা প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্নটা আমরা যদি দেখি তাহলে আমাদের কাছে ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। এখানে প্রশ্নে বলা আছে একটি কোম্পানির 15 বছর মেয়াদি বন্ড 1200 টাকায় ইস্যু করেছে, যার লিখিত মূল্য 1000 টাকা। বুঝলাম, ঠিক আছে। লিখিত মূল্য আমরা কত পেলাম 1000 টাকা। কুপন রেট বার্ষিক 10%। আমরা কুপন রেটটা কেন লাগবে, কুপন রেটটা আমাদের দরকার আমাদের সুদের পরিমাণ, বার্ষিক সুদের পরিমাণটা বের করতে। আচ্ছা, তারপর বার্ষিক ভিত্তিতে সুদ প্রদান করা হয়। প্রতি বন্ডের ইস্যু বাবদ খরচের যে পরিমাণ সেটা হলো কি 50 টাকা। কর হার দেওয়া আছে 25%। কর পরবর্তী ঋণ মূলধন ব্যয় কত, এটা আমাদের এখন বের করতে হবে। আচ্ছা, এখানে বন্ডের লিখিত মূল্য দেওয়া আছে কত 1000 টাকা, তারপর সুদের হার কত 10%, ঠিক আছে। এবার আমরা বার্ষিক সুদের পরিমাণটা কীভাবে বের করবো, কুপন রেট দিয়ে জাস্ট কি আমরা মাল্টিপ্লাই করলে কি পেয়ে যাব, ঠিক আছে। মেয়াদকাল 15%, ফাইন। তারপর বন্ডের নিট বিক্রয় মূল্য কত তোমার 1200 টাকা। এটা থেকে আমাদের কী বাদ দিতে হবে, যে ইস্যু খরচটা আছে সেই ইস্যু বাবদ খরচটা বাদ দিতে হবে। আচ্ছা, এখানে এটা মাইনাস হবে, ঠিক আছে, ফাইন। আমরা এখন বন্ডের নিট বর্তমান মূল্যটা বের করলাম, ঠিক আছে, বর্তমান বিক্রয় মূল্যটা বের করলাম। এখন কর হার দেওয়া আছে 25%। এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হলো কর পরবর্তী ঋণ মূলধন ব্যয়ের পরিমাণ বের করা বা পার্সেন্টটা বের করা। এখন দেখো, এই যে আমাদের বার্ষিক সুদের পরিমাণ কত 100 টাকা, এটার সাথে আমরা করটা অ্যাডজাস্ট করলাম, ঠিক আছে।
তারপর আমাদের লিখিত মূল্য থেকে আমরা কী বাদ দিলাম, এনএসপিটা বাদ দিলাম। ওকে ফাইন। তারপর আমরা এর সাথে কি ম্যাথটা ভাগ করলাম। তারপর এগুলো করার পরে আমরা এই 100টা মাল্টিপ্লাই করলাম। ওকে, তো এই 100টা মাল্টিপ্লাই করার পর আমাদের অ্যান্সার আসতেছে কত, 7.04%। তাহলে কর পরবর্তী ঋণ মূলধন ব্যয় আমাদের কত দাঁড়াচ্ছে, 6.04%। আচ্ছা দেখো, ব্যাপারগুলো খুবই ইজি, জাস্ট তোমার ধরতে হবে কোনটা ম্যাচুরিটি ভ্যালু, কোনটা তোমার কুপন রেট, তারপর কিসের উপর তুমি কুপন রেট কখন কাজে লাগে। কুপন রেটটা কাজে লাগে কখন, যখন তুমি বার্ষিক সুদের পরিমাণটা বের করবা। জাস্ট কি তোমার লিখিত মূল্যের উপর জাস্ট কুপন রেটটা দিয়ে মাল্টিপ্লাই করলেই কি তুমি অ্যান্সারটা পেয়ে যাচ্ছ। আর এই তো তোমার কাজ, এছাড়া তো আমি নতুন কিছু দেখতেছি না। আর তোমাদের আশা করি ব্যাপারটা খুবই ক্লিয়ার লাগতেছে এখন, কারণ যতই তোমরা ম্যাথগুলো প্র্যাকটিস করবা, যতই তোমরা ম্যাথগুলো ট্রাই করতে থাকবা, ততই কি তোমাদের জন্য ফ্রুটফুল হবে। কেমন? আচ্ছা, এইভাবে কি আমরা কর পরবর্তী ঋণ মূলধন ব্যয়টা বের করতে পারবো। আচ্ছা ফাইন, এবার আমরা বের করার ট্রাই করবো অগ্রাধিকার শেয়ারের ব্যয়টা। দেখো, অগ্রাধিকার শেয়ারে আবার কিন্তু অপরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ারের ব্যয়ও থেকে থাকে। তো দেখো, এখানে আমরা অপরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ারের ব্যয় নির্ণয়ের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে কোম্পানি প্রতি বছর নির্দিষ্ট হারে লভ্যাংশ প্রদান করে। আবার অপরিশোধযোগ্য শেয়ার হোল্ডার, এটা কেটে দিন। অপরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ারের ব্যয় হলো অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশ ও নিট বিক্রয় মূল্যের অনুপাত। তার মানে বোঝাচ্ছে যে বিক্রয় মূল্য থেকে ইস্যু বাবদ ব্যয় বাদ দেওয়ার পর যা অবশিষ্ট থাকে তাকে নিট বিক্রয় মূল্য বলা হয়। আচ্ছা ফাইন, এবার আমরা একটু দেখে আসি যে এখানে সূত্রটা কি। তো এই ধরনের সূত্রটা বলা হয় কি, আমার ডিপি ডিভাইড বাই এনএসপি। ঠিক আছে, এনএসপি হলো কি নিট সেল প্রাইস। ঠিক আছে, আর নিট সেল প্রাইসটা কীভাবে বের করে, আমার বিক্রয় মূল্য থেকে আমি ইস্যু খরচটা মানে ফ্লোটেশন যে কস্টটা আছে সেটা আমি বাদ দিব জাস্ট। আর ডিপি মানে কি, আমার অগ্রাধিকার শেয়ারের যে প্রত্যাশিত লভ্যাংশ সেটা। আচ্ছা, এটা ম্যাথ করা যাক। ম্যাথ করলে আমরা আরও ক্লিয়ার হব। ম্যাথে দেওয়া আছে একটি কোম্পানি 1000 টাকা লিখিত মূল্যের 12% অগ্রাধিকার শেয়ারের বাজারে বিক্রি করবে। প্রতিটি শেয়ারের বিক্রয় মূল্য 850 টাকা। ভেরি গুড। তারপর ইস্যু খরচ 10 টাকা। ওকে, এটা আমাদের ফ্লোটেশন কস্ট। তাহলে আমরা যদি এনএসপি বের করতে যাই, তাহলে কি আমাদের বিক্রয় মূল্য থেকে ফ্লোটেশন কস্ট বাদ দিলে কত আসবে, 840 টাকা। তারপর আমাদের এখানে ডিপি দ্বারা আমরা কি বুঝতেছি, আমরা বুঝতেছি আমাদের শেয়ারের কি আয়টা। তাহলে 1000 টাকার 12% কত, 1000 টাকা 12% হলো 120 টাকা। ঠিক আছে, তাহলে 120 টাকাকে এখন যদি আমরা 840 দিয়ে ভাগ করি, তাহলে কত আসতেছে আমাদের 14.28%। ঠিক আছে, তো এইভাবে কি আমরা অ্যান্সারটা বের করতে পারলাম। এই যে নিচে দেখো তোমাদেরকে দেওয়া আছে যে আমাদের যে রাফগুলো করা আছে, সেই রাফগুলো কি আমরা নিচে করে দিয়েছি। ফাইন, তো দেখো এখানে আমরা ডিপি কীভাবে বের করছি, আমার যে এখানে লিখিত মূল্য আছে, লিখিত মূল্যের উপর কি আমরা আমাদের যে লিখিত মূল্যের অগ্রাধিকার শেয়ারের যে পার্সেন্টেজ দেওয়া আছে সেটা পার্সেন্টেজ দিয়ে গুণ করার মাধ্যমে কি আমরা 120 পেয়েছি। তারপর এনএসপি নিট সেল প্রাইসটা আমরা কীভাবে পেয়েছি, বিক্রয় মূল্য থেকে ইস্যু খরচটা বাদ দিয়ে। ওকে, এইভাবে কি আমরা আমাদের অগ্রাধিকার শেয়ারের যে ব্যয় সেটা আমরা নির্ণয় করতে পেরেছি। আচ্ছা, তো ওইটা ছিল অপরিশোধযোগ্য। এবার আমরা করব পরিশোধযোগ্য। ঠিক আছে, পরিশোধযোগ্যটা প্রায় সেম আগেরটার মতোই। ওকে, জাস্ট আমরা এখানে কি ট্যাক্সটা আনতেছি না, যদি ট্যাক্স থাকতো তাহলে ওইটা অন্য রকম হতো। ঠিক আছে, এখন দেখো, এখন আমরা একটা ম্যাথে চলে যাই। পরিশোধযোগ্য, ধরো এই পরিশোধযোগ্য শেয়ারের ক্ষেত্রে তোমার এখানে একটা ম্যাথ দেওয়া আছে তোমাদেরকে বোঝানোর জন্য। ওকে, তো এই সূত্রটা দেখো, ডিপি প্লাস এম মাইনাস এনএসপি ডিভাইডেড বাই এন। তারপর সেটাকে কী দ্বারা ডিভাইড করা হচ্ছে, এম প্লাস এনএসপি ডিভাইডেড বাই 2। দেখো যতগুলো পরিশোধযোগ্য আছে সে সবগুলো কিন্তু সেম, একদম সেম। এই জন্য কি আমি নতুন কোনো ম্যাথ দিচ্ছি না, ওই আগের ম্যাথের উপর বেস করে কি আমরা করার ট্রাই করতেছি। তো এখানে যেটা আমরা কী বলতেছি যে আমার 950 টাকা ছিল সেলস ভ্যালু, আর 10 টাকা ছিল কি আমার ফ্লোটেশন কস্ট। ঠিক আছে, এটা একটা নতুন ম্যাথ। ওকে ফাইন, তারপর আবার যে লিখিত মূল্য ছিল 1000 টাকা,
আর আমার 10% কি কুপন রেট। তো আমি কি করলাম, বার্ষিক সুদের পরিমাণ বের করলাম, বা বার্ষিক লভ্যাংশের পরিমাণ। যখন আমরা শেয়ার নিয়ে আলোচনা করব তখন আমরা বলবো লভ্যাংশ, আর যখন আমরা ঋণ নিয়ে আলোচনা করব তখন আমরা বলবো সুদ। ঠিক আছে, আচ্ছা ফাইন। তো ফ্লোটেশন কস্ট কত আমার 10 টাকা। ওকে, তো আমার মেয়াদকাল কত 12 বছর, তারপর লভ্যাংশ আর কত 10%। ফাইন, এই যে আমার সূত্র দেওয়া আছে ডিপি প্লাস এম মাইনাস এনএসপি ডিভাইড বাই এন ইন্টু 100। আচ্ছা, ভিডিওটা পজ করে তোমরা ম্যাথটা করে ফেলো তো। আচ্ছা, আশা করি তোমরা ম্যাথটা করে ফেলছো। এখন চলো আমরা ম্যাথটা মিলাই। ফাইন, আচ্ছা ওই প্রশ্নটা আমরা ভুল করে ওইখানে দেওয়ার বদলে এখানে দিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, আচ্ছা এই ম্যাথটাই আমরা কি একটু আগে কি আমরা এটা দেখে সলভ করেছি, তাই না? এখন তোমরা ম্যাথটা মিলাও, দেখবা অলরেডি কি তোমরা মিলাতে পারবে যে আসলে আমাদের কী দেওয়া ছিল। ওকে, চলো আমরা এখন ম্যাথে চলে যাই। এখানে সমাধানে দেওয়া আছে যে এই যে আমার 100 টাকা, 100 টাকা, তারপরে যে আমার লিখিত মূল্য থেকে আমি এনএসপি বাদ দিলাম, তারপর আমার কি ম্যাচুরিটি ভ্যালু, তারপর এই দুটো আমি যোগ করলাম, তারপর 2 দিয়ে ভাগ দিয়ে 100 দিয়ে গুণ দিলাম, তারপর অ্যান্সার কত আসতেছে 10.93%। তো এই তো সিম্পল। আশা করি তোমাদের কাছে, তোমরা যখন গত লেকচারটা দেখছো বা এর আগে 2টা লেকচার দেখছো তখন কিন্তু তোমাদের কাছে পরিশোধযোগ্যটা খুবই সহজ মনে হচ্ছে। তোমাদের কাছে বারবার মনে হচ্ছে ভাইয়া যে আপনি যেটা করছেন ওইটাই ঘুরে ফিরে আসতেছে। দেখো অর্থনৈতিক বা ফিন্যান্সের ক্লাসগুলো সেম এরকম, একটার সাথে আরেকটা রিলেটেড। ওকে, আচ্ছা তারপর সংরক্ষিত মুনাফার ব্যয়। আচ্ছা, সংরক্ষিত মুনাফার ব্যয় বলতে বোঝায় কি, তোমার অনেক সময় মালিকগণ শেয়ারের লভ্যাংশের পুরো টাকা শেয়ার হোল্ডারদের না দিয়ে কিছু টাকা গচ্ছিত রাখে, সেটাকে বলা হয় কি সংরক্ষিত মুনাফা। ঠিক আছে, আর সংরক্ষিত মুনাফার ক্ষেত্রেও কিছু ব্যয় দেখা যায়। ওকে ফাইন, তো এই ক্ষেত্রে তোমার সেই ব্যয়টা ক্ষেত্রে ফ্লোটেশন কস্টটা কিন্তু আসে না। কারণ দেখো তোমার সাধারণ শেয়ার বা অগ্রাধিকার শেয়ার এগুলো ইস্যু করার ক্ষেত্রে কিন্তু এই ফ্লোটেশন কস্ট বা ইস্যুকৃত খরচগুলো কিন্তু আসে। বাট তুমি যখন সংরক্ষিত মুনাফা থেকে তোমার টাকা সংগ্রহ করবা বা অর্থ সংগ্রহ করবা তখন কিন্তু তোমার এই খরচগুলো হয় না। ঠিক আছে, তো এটার সাথে তোমার অনেকটা কি সাধারণ শেয়ার মূলধন ব্যয়ের যে সূত্রটা আছে সেটা অনেকটা সিমিলার। তো দেখো D1 প্লাস P0 ডিভাইডেড বাই গ্রোথ রেট। তার মানে কি ইউজুয়ালি আমরা কি করতাম, সাধারণ শেয়ার থেকে P0 থেকে সাধারণ শেয়ারের মূলধন ব্যয় যখন বের করতাম তখন আমরা P0 থেকে ফ্লোটেশন কস্টটা বাদ দিতাম, কিন্তু এক্ষেত্রে কি তোমার ফ্লোটেশন কস্টটা বাদ দিতে হবে না। তো এটা অনেকটা কিসের মতন, সাধারণ শেয়ার মূলধন ব্যয়ের মতন। তো এখন আমরা দেখব যে ভার আরোপিত মূলধন ব্যয়টা, তো এটাকে সংক্ষেপে বলা হয় WSCC। আচ্ছা, WSCC সূত্রটা আমরা একটু দেখে নিই। এখানে বলা আছে যে WD ইন্টু KD প্লাস WP ইকুয়ালস টু KP প্লাস WR প্লাস KR প্লাস WE ইকুয়ালস টু KE। আচ্ছা, তোমার কাছে মনে হতে পারে যে ভাই এগুলো কী বলতেছেন যে WE KE। আচ্ছা, আমরা এখন একটু বিস্তারিত আলোচনা করি। দেখো এখানে WD দ্বারা বোঝাচ্ছে মূলধন কাঠামোতে ঋণ মূলধনের শতকরা হার। তার মানে কি, ধরো তোমার মূলধন কাঠামো দেওয়া আছে মোট 200 টাকা, এর মধ্যে তোমার ঋণ মূলধন হলো কত 20 টাকা। তাহলে এই যে তুমি এখন এটা করার মাধ্যমে একটা অনুপাত পাবা না, এটা কি তোমার 10% না? তো এই 10% বা 0.01 এটাই হলো কি তোমার মূলধন কাঠামোতে ঋণ মূলধনের শতকরা হার। ঠিক আছে, মানে এটা দ্বারা বোঝাচ্ছে তোমার মূলধন কাঠামোতে ঋণ মূলধনের পরিমাণ কত, এইটুকুই জাস্ট। সেম ওই রকমই WP দ্বারা বোঝায় তোমার টোটাল মূলধনে অগ্রাধিকার শেয়ারের মূলধনের পরিমাণ কত, তারপর সংরক্ষিত মুনাফার শতকরা হার কত তোমার পুরো মূলধনের উপর, তারপর পুরো মূলধনের উপর সাধারণ শেয়ারের মূলধনের পরিমাণ কত। এটা দ্বারা কি এই W দ্বারা এটাই বোঝায়, এটা দ্বারা বোঝায় ওয়েট, এটা দ্বারা বোঝায় কি ওয়েট। আর এই যেগুলো আমরা দেখলাম যে KD KP KR KE এগুলো দ্বারা বোঝায় কি ব্যয় এক এক ধরনের। যেমন KD দ্বারা বোঝায় কর পরবর্তী ঋণ মূলধনের ব্যয়, তারপর KP দ্বারা বোঝায় অগ্রাধিকার শেয়ার মূলধনের ব্যয়, তারপর KR দ্বারা বোঝায় সংগৃহীত মুনাফার যে
ব্যয়টা আছে সেটা, তারপর কে দ্বারা বোঝায় নতুন সাধারণ স্টকের ব্যয়। এখন আমরা জাস্ট কী করবো, প্রত্যেকটার সাথে এই শতকরা হারের সাথে এটার ব্যয়টা জাস্ট মাল্টিপ্লাই করব, সবগুলোর সাথে কি সবগুলা মাল্টিপ্লাই করে আমরা একত্রিত করব, যোগ করব। তাহলে আমরা কি পাবো, তাহলে আমরা পাবো কি WACC অথবা ভার আরোপিত মূলধনের গড় ব্যয়। মানে আমার কি, আমরা যে মূলধন ব্যয়টা, আমার সকল মূলধন ব্যয় আমি কি একসাথে যোগ করে যেটা পেলাম সেটা কি আমার WACC অথবা ভার আরোপিত মূলধনের গড় ব্যয়। এখন আমরা এটা প্রশ্নে চলে যাই। দেখো প্রশ্নে দেওয়া আছে একটি কোম্পানির মোট মূলধন কত, দেওয়া 10 লাখ টাকা। ভালো কথা। এখন এখানে 10% ঋণপত্র দেওয়া আছে কত, 2.5 লাখ টাকা। অগ্রাধিকার শেয়ার ব্যয় দেওয়া আছে, অগ্রাধিকার শেয়ারের মূলধন দেওয়া আছে 2.5 লাখ টাকা। সাধারণ শেয়ারের মূলধন দেওয়া আছে 5 লাখ টাকা। তো টোটাল কত, 10 লাখ। ঠিক আছে। তারপর এখানে দেওয়া আছে কর পরবর্তী ব্যয় দেওয়া আছে এখানে 5%, এখানে 10%, এখানে 15%। আচ্ছা, এখন আমাদের বের করতে হবে কি গড় মূলধন ব্যয়টা নির্ণয় করতে হবে। ঠিক আছে। এখন দেখো আমরা আগে কি করব, এখন আমরা মূলধনের ভারটা বের করব। যেমন আমার ঋণ মূলধন কত দেওয়া আছে, 2.5 লাখ টাকা। তাহলে আমি কি টোটাল মূলধন দ্বারা কি ভাগ করলাম, ভাগ করে কি পেলাম 0.25। ঠিক আছে। তো আমার ওয়েটটা কত, এটা 0.25। তারপর সেম অগ্রাধিকার শেয়ারেও কত 0.25। তারপর সাধারণ শেয়ারের ভার কত, আমার কি টোটাল হলো 10 লাখ, এর মধ্যে 5 লাখ হলো কি আমার সাধারণ শেয়ারে। তাহলে আমি কত পেলাম 0.5। ওকে। এবার আমরা কী করলাম, আমাদের যেহেতু সবগুলো দেওয়াই ছিল যে কর পরবর্তী, দেখো এখানে কিন্তু আমাদের কর পরবর্তী দেওয়া আছে, তো আমাদের কি নতুন করে বের করা লাগছে না। ঠিক আছে। তো এখানে আমার কেডি দেওয়া আছে 5%, কেপি দেওয়া আছে 10%, কে দেওয়া আছে 15%। ঠিক আছে, দেখো মিলিয়ে নাও। আচ্ছা, এবার আমরা কী করব, আমরা এখন গড় মূলধন ব্যয়টা বের করব। এখন WD সাথে কেডি মাল্টিপ্লাই করব। WD কত আমার 0.25 আর কেডি কত 5%। ওকে। তারপর আমার দেওয়া আছে WP কেপি। WP কত দেওয়া আছে আমার 0.25 আর কেপি কত দেওয়া আছে 10%। ওকে ফাইন। তারপর আমার কেই দেওয়া আছে কত 15% আর আমার এটার ওয়েট করতে দেওয়া আছে 0.5। ঠিক আছে। তোমরা সবসময় খেয়াল করবে তোমাদের যে ওয়েটটা আছে এটা সবসময় দশমিকে দেওয়ার জন্য, এটাতে পার্সেন্টেজ দেওয়ার দরকার নেই। ঠিক আছে। পার্সেন্টেজ দিবা শুধুমাত্র কি ব্যয়টা। ফাইন। আচ্ছা, এই যে আমরা ব্যয়গুলো সাথে কি ওয়েটগুলো পার্সপেক্টিভে গুণ করতেছি, এক একটার সাথে আরেকটা গুণ করার পর আমরা যেটা পেলাম সেটা কি কোম্পানির প্রদত্ত গড় মূলধন ব্যয়। তাই কোম্পানির প্রদত্ত গড় মূলধন ব্যয় কতটা আছে 11.25%। তো দেখো তোমরা যদি এই ম্যাথগুলো সবগুলো ম্যাথ 1 বাই 1 আমার সাথে করে থাকো তাহলে দেখবা কি তোমাদের কাছে ব্যাপারটা খুবই ইজি লাগবে। ব্যাপারগুলো খুবই ইজি, আসলে এগুলো কোনো কমপ্লিকেটেড না। তোমরা যে ভয় পাও যে ভাই এত ম্যাথ ফিনান্সে করবো কীভাবে, আসলে ফিনান্সের ম্যাথগুলো খুবই ইজি, জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার রাখো তাহলে হবে। আচ্ছা, তোমাদের একদম প্রথম ক্লাসে আমরা চলে যাই, প্রথমটায় আমরা চলে যাই। দেখো তোমরা যদি এই মূলধন ব্যয়ের ধারণাটা ক্লিয়ার করতে পারো তাহলে তোমাদের কাছে কি সবগুলো ইজি লাগবে। আচ্ছা দেখো বলা আছে কি দীর্ঘমেয়াদী ঋণ, বন্ড, ঋণপত্র, সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার ইত্যাদি দীর্ঘমেয়াদী অর্থায়নের বিভিন্ন উৎস। ফাইন। এরূপ প্রতিটি উৎস থেকে তহবিল সরবরাহকারী প্রতিষ্ঠানের একটি প্রত্যাশিত আয় থাকে। মানে কি এই ব্যয় দ্বারা বোঝাচ্ছে কি আমার একটা প্রত্যাশিত আয় থাকে। ঠিক আছে। তারপর বলা হচ্ছে যে কারণ ওই প্রতিষ্ঠান তহবিল সরবরাহ থেকে আয় করতে না পারলে তা সরবরাহ করবে না। তাহলে বোঝাচ্ছে কি আমি এটা থেকে যে পরিমাণ আয়টা এক্সপেক্ট করতেছি ওটা যেমন খরচের সাথে বেশি হয়ে যায়, তার মানে কি তাহলে আমি এটা গ্রহণ করব। বাট আমার দেখা যাচ্ছে কি আমার আয়টা কি খরচের চাইতে কম, তাহলে কি আমি এটা কখনো গ্রহণ করব না। তো সবসময় চেষ্টা করব কি যখন আমার আয়টা খরচের চাইতে বেশি তখন আমি সেটা কি সিলেক্ট করব, আর যখন আমার আয়টা কি খরচের চাইতে কম সেটা আমি সিলেক্ট করব না। তো এই জন্য বলা আছে তহবিল সরবরাহকারীর জন্য যেটি প্রত্যাশিত আয় সেটি তহবিল গ্রহণকারী প্রতিষ্ঠানের জন্য মূলধন খরচ। তো এটাই হলো কি আমার মেন লাইন। তো তোমাদের কাছে একটা খটকা লাগতে পারে যে ভাই আয় আবার খরচ কেমনে হইলো। ঠিক আছে, জাস্ট এখানে একটা কথা তোমরা ভালো মতো খেয়াল করো, তহবিল সরবরাহকারীর জন্য যেটি প্রত্যাশিত আয়
মানে তহবিল সরবরাহকারী যে ভদ্রলোক যার কাছে যেটা প্রত্যাশিত হয় সেটা তোমার কাছে কি তুমি তহবিল সংগ্রহ করবা, মানে তহবিল গ্রহণকারীর কাছে সেটা কি মূলধন ব্যয়। তার মানে ব্যাপারটা একদম ক্লিয়ার করো যে তুমি যেটা কি তোমার কাছে যেটা খরচ, যার থেকে তুমি টাকাটা নিবা তার কাছে সেটা আয়, এইটুকুই জাস্ট। এই জন্য তোমাদের কি আমি এই ব্যাপারটা আবার বোঝানোর ট্রাই করলাম। ফাইন। আবার দেখো এখানে একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে বরাবরের মতন। এবার তোমাদের বাড়ির কাজটা তোমরা দেখে দেখে নাও। তো তোমাদের কাজ হলো কি এই সৃজনশীল প্রশ্নের উত্তরটা লেখা, ঠিক আছে? তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। তো তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো ক্লাসটি করার জন্য। আশা করি ম্যাথগুলোতে তোমার কোনো ধরনের প্রবলেম ফেস করবে না। যে সেখানে একটু তোমরা চেষ্টা করবা যে ম্যাথগুলো করার সময় ভিডিওটা একটু পজ করে তারপর কি ম্যাথটা করার জন্য। তো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ পুরো ক্লাসটি করার জন্য। দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।